পতিত স্বৈরশাসক কিংবা নির্বাসিত স্বৈরশাসক, খুনি, গণহত্যাকারী, ফেসিবাদী আমরা যেভাবেই বলি না কেন, অনেক বিশেষণ দেওয়া যাবে। আমি এক কথা দিয়ে বলতে চাই, তাহলে বলব শেখ হাসিনা। শেখ হাসিনা সরকারের আমলে বিগত প্রায় ১৬ বছর ধরে তিনি বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে খুন, গুম, হত্যা, নিপীড়ন, নির্যাতন করে তিনি আসছেন এবং এইসব ক্ষেত্রে তাকে সহযোগিতা করে আসছেন পুলিশ বিভাগের অসাধু কিছু সংখ্যক কর্মকর্তা। আমরা তাদের নামেই বিভিন্ন সময় ধরে আমরা যদি দেখি বিগত এই সরকার ক্ষমতা আসার পর বিশেষ করে ১৩ সাল থেকে বা তার আগে ২০১২ থেকেই বলা যেতে পারে যে খুন, গুম শুরু হয়ে গেছে। বিরোধী দলের রাজনীতিবিদ বলেন বা ভিন্ন মতের লোকজনদেরকে বলেন কিংবা একজন অ্যাক্টিভিস্টকে বলেন, একজন সাংবাদিকদেরকে বলেন, অর্থাৎ শুধু বিরোধী দল নয়, শেখ হাসিনার এমন একটি পর্যায়ে তিনি গিয়েছিলেন যিনি একেবারে তার বিরুদ্ধে কেউ কোনো রকম মন্তব্য করবেন তা কখনোই তিনি সহ্য করতে পারতেন না। আমরা যদি দেখি যেমন করোনার সময় ইউনিভার্সিটি শিক্ষার্থী খাজিদাতুল কুবরাকে কিভাবে হয়রানি করা হয়েছে, মামলা জালে আটকিয়ে তাকে কিভাবে জেলে পুরিয়ে রাখা হয়েছিল। এইসব সকল কাজকর্ম, সকল অপকর্মের কিছু সংখ্যক তার লোক রয়েছে। এখানে আমরা যদি দেখি তাহলে পুলিশ বাহিনীতে মোটা দাগে দেখা যায় কয়েকজন লোক। আগে ছিলেন বেনজির। এর আগে যদি বলি তাহলে পুলিশের একজন আইজিপি যিনি এখন কথা বলেন বিভিন্ন টক শোতে, বিভিন্ন অনলাইনে। এখন যদিও আমি সম্প্রতি তিনাকে দেখছি না, শহীদুল হক। শহীদুল হক একসময় অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার আমলে ডিএমপির কমিশনার ছিলেন। তিনি যখন আইজিপি হলেন তিনি কিন্তু একটা বই লিখেছেন রিটায়ারমেন্টে গিয়ে। জঙ্গি নাটক হয়েছিল। সেই জঙ্গি নাটকে শেখ হাসিনা তাকে বলেছিলেন যে কাছে এনে জঙ্গি নাটকটা তো তোমরা না করলেও পারতে। এটা কিন্তু এই শহীদুল হক সাহেবের বইয়ের মধ্যে লেখা রয়েছে। এরকম জঙ্গি নাটকের কারিগর ছিলেন মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম কি ছিলেন? কাউন্টার টেরোরিজমের প্রধান। সেই মনিরুল ইসলাম আমরা যদি তার আগে আর অন্যান্য আইজিপিতে দেখি তাহলে দেখা যাবে যে বেনজির যখন র্যাবে ছিলেন তখনও করেছেন এই ঘটনা। তারপর পুলিশ প্রধান হয়েও তিনি এগুলি করেছেন। তারপর আমরা দেখি তার অনেক সহযোগী ছিল, যেমন হারুন ছিল ডিবির, তারপর ডিএমপির কমিশনার। তারপর যদি দেখি ডিএমপির কমিশনার তো একজন না, এই পর্যন্ত যারা আসছেন তারাই ছিলেন। তারপর বিপ্লব, মেহেদী, এই জাতীয় কয়েকজন পুলিশ বিভাগের অসাধু, অসভ্য এবং খুনি, এইসব মানে কিছু সংখ্যক লোকজনের জন্য আজ পুরো এই প্রতিষ্ঠানটা ডুবতে বসেছে। আমরা বাংলাদেশের মানুষ পুলিশকে কখনোই বন্ধু ভাবতে পারি না, কেননা আমরা এরকম সেবা তাদের কাছ থেকে পাইনি। পুলিশের এই প্রতিষ্ঠানকে সরকার সবসময় রাজনৈতিকের ভাবে তাদেরকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। এছাড়া যদি দেখি এই পুলিশের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এখনো সেই আগের যে আইন, ব্রিটিশ আইন, সেই আইন দ্বারা কিন্তু এই পুলিশরা এখনো পরিচালিত হচ্ছেন। তো আমি সবচেয়ে বেশি আশাবাদী, এবং আমি কেন, আমার মনে হয় আমার মতো প্রত্যেকটা সচেতন নাগরিক আশাবাদী বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন এবং এই সরকার যেভাবে ক্ষমতা আসছেন এটা কিন্তু ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং তারা জনগণের সেই প্রত্যাশাগুলো পূরণ করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আশাবাদীও। কারণ তারা যেভাবে ক্ষমতা এসেছেন বা প্লটটা তৈরি হয়েছে ক্ষমতা আসার, এটা কিন্তু ছাত্র জনতার লাশের উপর দিয়ে, অনেক লাশের বিনিময়ে এই সরকারকে, অর্থাৎ পতিত ফেসিবাদী সরকারকে পতন করার পর তারা ক্ষমতা আসতে পেরেছেন। সুতরাং একটি রাজনৈতিক দলের কাছে বা সরকারের কাছে এই জনগণের যতটা প্রত্যাশা তার চেয়ে এখন বেশি প্রত্যাশা এখন এই সরকারের কাছে। তার কারণ বিগত সময়ে আওয়ামী লীগ ছাড়াও যদি আমি দেখি বিএনপির কথা বলা যেতে পারে, হ্যাঁ বিএনপির সময় এই জাতীয় কর্মকাণ্ড ঘটে নাই, আয়নাগরের সৃষ্টি হয় নাই, প্রত্যেক পুলিশের প্রত্যেকটা ব্রাঞ্চে বন্দিশালা কোনো ছিল না,
এরকম ভাবে অবাধে গণহত্যা হয়নি। এই বাংলাদেশে কিন্তু এই শেখ হাসিনা আসার পর কয়েকটা গণহত্যা হয়েছে। আমাদের কি খেয়াল আছে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর একটি রায়ের পর কিভাবে গণহত্যা হয়েছিল? সেটাকে কি গণহত্যা বলবেন না? যেখানে শতাধিক লোককে হত্যা করা হয়েছে। তারপর যদি দেখি আহ, এর আগেও যদি দেখি তাহলে বিডিআর বিদ্রোহ, তথাকথিত বিদ্রোহের নামে যে বিডিআর যে আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে মারা হয়েছে এবং সাধারণ পাবলিক সহ, সেটা কি গণহত্যা নয়? তারপর যদি দেখি শাপলা চত্বর, সেটা গণহত্যা নয়? তারপর যদি দেখি 2014 নির্বাচন, সেখানেও গণহত্যার ঘটনা ঘটেছে। তারপর সর্বশেষ একটি গণহত্যার এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে। ক্ষমতা আসার কারণেই এই সরকারের কাছে রাজনৈতিক দলের চেয়ে বেশি প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে আমাদের। আমরা একটু দেখি আজকের যে বিষয়টা, এই কয়দিন পর মামলা হলো শেখ হাসিনা কাদের সহ 7 জনের বিরুদ্ধে মামলা নেওয়ার নির্দেশ। এখানে সংবাদটা যদি আমি দেখি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে মুদি দোকানদার আবু সাইদ হত্যার অভিযোগে মামলা আবেদন নিয়ে আদেশ দিয়েছেন আদালত। আদেশে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এটা হলো মঙ্গলবার, মানে আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ আদেশ দেন। একজন সচেতন নাগরিক হিসাবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে আদাবর থানার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাকিল বাদী হয়ে মামলা দায়ের করেন। এখানে শেখ হাসিনা ছাড়াও যারা রয়েছেন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উনি কিন্তু সেনশনপ্রাপ্ত আব্দুল্লাহ আল মামুন, এছাড়া সাবেক আরেকজন আছেন বেনজির, সেই বেনজির যিনি নাকি শত হাজারো কোটি টাকার মালিক। বেনজির যিনি এই সরকারেরই আশীর্বাদ কিংবা এই সরকারের সাহায্যে সুন্দরভাবে বিদেশে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। তারপর যদি দেখি সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, যা বললাম, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক ডিসি মানে ডিবি প্রধান হারুন রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। হ্যাঁ, এখানে যা দেখলাম এছাড়া লেখা হয়েছে এখানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসাবে মামলা আসামি করা হয়েছে। এই যে যে বিষয়টি মামলা করা হয়েছে, এখন আমি এখানে কিছু কথা বলবো যে মেহেদির নাম কোথায়। তাহলে এখানে সেই কাউন্টার টেরোরিজমের প্রধান, যে কাউন্টার টেরোরিজমের একটি বন্দিশালা রয়েছে, যেখানে আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা গিয়ে সে বন্দিশালা থেকে মানে আমরা দেখলাম সেখানে কাউকে যদিও পান নাই, সেখানে আমরা দেখেছি একটি ভিডিও চিত্রে সেখানে একটি পায়জামা, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মাদ্রাসা কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষকের সেই পায়জামাটা পরে আছে এবং টাটকা আপেল পরে আছে, ছোট ছোট কবুতরের খোপের মতো বন্দিশালা। তাহলে সেই মনিরুল এখন কেন বহাল তবিয়তে? আমি এই প্রশ্নটা রাখলাম। এছাড়া অন্য এই যে যাদেরকে আসামি করা হয়েছে, এখানে যদি আমরা দেখি তাহলে প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার এই পতিত প্রধানমন্ত্রী দেশ থেকে পালিয়েছেন, ওবায়দুল কাদের দেশ থেকে পালিয়েছেন। এছাড়াও অন্য যারা আছে তাদেরকে তো আমরা বাংলাদেশে দেখেছিলাম। বর্তমান যে পুলিশের প্রধান আছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেও এই আব্দুল্লাহ আল মামুনকে দেখেছি আমরা ঠিক তাদের কথা মতোই বলতে হচ্ছে, সেই জঙ্গিদের মতো গোপন ভিডিও বার্তা, অর্থাৎ গোপন স্থান থেকে ভিডিও বার্তা তিনি প্রেরণ করেছেন। এই যে কাউন্টার টেরোরিজম, এই কাউন্টার টেরোরিজমে কিন্তু বাংলাদেশে জঙ্গির নাটক শুরু করে প্রথম আমরা যতটা জানি। হ্যাঁ, র্যাবও করেছে, ডিবিও করেছে, তো কাউন্টার টেরোরিজমটাই সবচেয়ে বেশি করেছে তাদেরকে নিয়ে কাজ। এই কাউন্টার টেরোরিজমের প্রধান কে ছিলেন? তিনি কেন এখনো বহাল তবিয়তে? এছাড়া অন্য যাদের নাম আমি এখানে উল্লেখ করলাম বা মামলায় করা হয়েছে, এইসব ব্যক্তিরা কেন এখনো গ্রেপ্তারের আওতায় তাদেরকে আনা হলো না এবং তারা কেন বা বাইরে এখনো? তারা তো বাংলাদেশে আছে আমরা যতটা জানি, বাংলাদেশে আছে, এখানে যায়নি তারা, তারা তো বাংলাদেশেই ছিল। এখন যদি কেউ কেউ গিয়েও থাকেন, আমি যতটা শুনেছি বিমানবন্দর থেকে তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। হাসিনা পলায়নের পর কিন্তু এমনটা হয়েছিল, তারা পালাতে কেউ কেউ চেষ্টাও করেছিলেন। এখন প্রশ্ন হলো, তারা যেহেতু বাংলাদেশে আছে তাদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? এটা কি আদালত বলে দিলেই শুধু কি আমরা করতে পারি, করব এরকমটাই? যে আইনের সুবিচার কিংবা আইনের শাসন, এটা কি আমরা এই সরকারের কাছ থেকে এভাবে দেখছি?
আমরা কি জানি না? এই দেশের মানুষকে জানে না যে কিভাবে অবাধে পাখির মতো গুলি করছে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান যে কামাল ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে একজন পুলিশ অফিসার কিভাবে বলছে যে স্যার, একটা ভিডিও দেখা যায়, স্যার এদেরকে একটা গুলি করলে একটা মরে আর একটা আহত হয়, অন্যগুলা রুখে দাঁড়ায়। এটা আতঙ্কের বিষয়। ভিডিওটা তো ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাই না? তাহলে এদেরকে কেন এখনো গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা যতটা জানি 15ই আগস্টকে কেন্দ্র করে, এছাড়াও এখানে কিন্তু একটি ষড়যন্ত্র, এখন ওপেন সিক্রেট একটি ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্রের অংশীদার ভারত। হ্যাঁ, ভারত এই ষড়যন্ত্রের অংশীদার। সেখানে শেখ হাসিনা এখনো মানে পলায়নরত অবস্থায় তিনি আছেন। তিনি, তাকে যদি চাইতো ভারত, তাহলে তাকে কিন্তু বাংলাদেশে ফেরত পাঠাতে পারতো, কিন্তু সেটা করেনি। সেটা অবশ্য কূটনৈতিক বিষয়। এই বিষয়টা নিয়ে আমি এখানে কথা জোরালোভাবে নাই বা আনি, কিন্তু এখানে ভারতের যথেষ্ট পরিমাণ ভূমিকা ধরে নিলাম আছে। হ্যাঁ, আছে। তারা ষড়যন্ত্র করছে, হাসিনাকে কুলে নিয়ে তারা এখানে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রে এই লোকগুলো জড়িত আছে। এই যে লোকগুলোর নাম এখানে বলা হলো বা সংবাদে তোলা হলো, বা যে নামগুলো আমি বললাম, এই লোকগুলো প্রত্যক্ষভাবে জড়িত, এবং আরো অনেকেই জড়িত আছে যা আমরা জানি না। পুলিশের ভিতরেই অনেক সদস্য জড়িত রয়েছে, এবং রাজনৈতিক দলের, অর্থাৎ তাদের যে রাজনৈতিক অঙ্গ ও সহযোগী সংগঠনের সবগুলো এই ষড়যন্ত্র জড়িত রয়েছে, এবং সেই ষড়যন্ত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা প্রতি বিপ্লব হিসাবে, বিপ্লবের প্রতি বিপ্লব হিসাবে তারা কাজ করছেন। তো এখন এই সরকারের কি উচিত নয় যে জরুরি ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করে পাকড়াও করে জেলে ঢুকানো? এটা কি মামলা করে তারপর কি তাদেরকে গ্রেপ্তার করতে হবে? বিষয়টা কি এমনই? না, এমন না। এগুলো তো তাদেরকে প্রকাশ্যে দেখা গেছে। কে কি বলছেন? উবায়দুল কাদের কি বলেন নাই দেখা মাত্রই গুলি? উবায়দুল কাদের কি এই ছাত্রলীগদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেলিয়ে দেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল কি এইসব হত্যাকাণ্ডের মধ্যে জড়িত নন? তিনি তো বাংলাদেশি আছেন, তাই না? তারপর এই যে পুলিশ সদস্যরা যারা, তাদের কথা বললাম, পুলিশ অফিসাররা, এখানে ডিএমপির কমিশনার আছেন, তারা কি, এবং ডিবি, এই যে মেহেদি বা এই বিপ্লব, এরা কি বাংলাদেশে আছেন না? তো তাদেরকে কেন এই সরকার পাকড়াও করে এখনই জেলে ঢুকাচ্ছেন না? এদেরকে বাইরে রাখা তো সরকারের জন্যই বা দেশের মানুষের জন্যই এক ধরনের ভয় কিংবা ভীতি কিংবা আতঙ্কের বিষয়। এদেরকে যদি পাকড়াও করে জেলে ঢুকানো হয়, তাহলে তো হাসিনা এবং হাসিনার ছেলে বাইরে থেকে বসে এই জাতীয় এতটা তো স্পর্ধা পাবে না এই ষড়যন্ত্র করার। এছাড়াও তো আরো এখানে অন্যান্য রয়ে গেছেন। আমি তো জানি মাত্র সাবেক এমপি মন্ত্রীর মধ্যে 90 জনের মতো দেশের বাইরে আছেন, বাকিগুলো কোথায়? বাংলাদেশে না, যারা এই ষড়যন্ত্রের অংশীদার হিসাবে আছেন। এছাড়াও অন্যান্য আমি প্রতিষ্ঠান দেখবো। আমরা খালি পুলিশকে বলি কেন? যদি আমরা সিভিল প্রশাসনকে বলি, সচিবালয়ে বলি, তারা কি, তারা কি তুলসী পাতার ধোয়া নাকি দুধের ধোয়া? হ্যাঁ, তারা কি হাজী সাহেব মক্কা থেকে হজ করে নিষ্পাপ হয়ে আসছেন? তারা কি সেই জমজমের পানি দিয়ে গোসল করেন এবং জমজমের পানি কান সহিনিয়তে, আল্লাহ তুমি আমাকে জান্নাতবাসী করো, আমি জীবনে যা করেছি সব ভুল করেছি, কিংবা জীবনে আমি কোনো ভুলেই করি নাই? এইসব সিভিলিয়ানরা, বিশেষ করে সিভিলিয়ান অফিসারদের কথা বলছি, ব্যুরোক্র্যাটের কথা বলছি, তারা হচ্ছে সবচেয়ে বেশি অসভ্য। প্রত্যেকটা বিষয়ের নির্দেশনা ওখান থেকে আসে, ভালোটারও নির্দেশনা ওদিক থেকে আসে, খারাপটার নির্দেশনা ওদিক থেকে আসে। সুতরাং এদেরকে অতি দ্রুত পাকড়াও করা উচিত। তা না হলে সরকার ঠিক, একটা কথা এখানে বলা যায় এভাবে, যে আমার যে বুকের উপরে একটা শার্টের পকেট থাকে, সেই শার্টের পকেটে একটা বিষাক্ত সাপ বা গুকরা সাপ নিয়ে বসবাস করা সবসময় বা চলাফেরা করার যে অবস্থা, আমি মনে করি সরকারের জন্য এবং জনগণের জন্য একই অবস্থা হয়ে দাঁড়িয়েছে।